সালাম আলাইকুম। আমরা আজকে লেনদেনের অধ্যায় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আমাদের এসএসসি বইয়ের পেজ নাম্বার হচ্ছে 21। এখানে আমরা যে সৃজনশীলগুলো আছে সৃজনশীলগুলো ইনশাআল্লাহ সলভ করার চেষ্টা করব এবং এই অধ্যায়টা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হবে। এখানে আমাদের জাবেদাটা ক্লিয়ার হবে। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার ওইটা হচ্ছে বিবরণী ছকটাই ক্লিয়ার হবে। আর বিবরণী ছকটা তোমরা এখানে যেমন 10 মার্কস থাকবে তোমাদের জন্য, ইন্টারমিডিয়েটে গেলেও তোমার জন্য 10 থাকবে, বিবিএতে পড়তে গেলে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন, এটাই অ্যাকাউন্টিং ইকুয়েশন বলা হয়, ঠিক আছে? এই অ্যাকাউন্টিং ইকুয়েশন আমাদের 10 করে থাকবে, যার জন্য আমরা মনোযোগ সহকারে এখানে বিবরণী ছকটা কীভাবে অ্যান্সার করা লাগে, কীভাবে ঘরগুলো আইডেন্টিফাই করা লাগে আমরা আস্তে আস্তে এই চ্যাপ্টারটা ইনশাল্লাহ দেখার চেষ্টা করবো। আমরা মনোযোগ দিয়ে এই চ্যাপ্টারটা শুনবো। থ্যাংক ইউ। যাই হোক, আমরা 1 নাম্বার নিয়ে সরাসরি আলোচনা করব। দেখো, প্রত্যেকটা অঙ্কে আমি যখনই শুরু করি তখন আমি আগে ডেবিট ক্রেডিটটা আলাদা করি। ডেবিট ক্রেডিটটা যদি আমরা আলাদা করতে পারি আমাদের 90% অঙ্ক শেষ হয়ে যাবে। আমি এর জন্য একটা একটা করে আমাদের এন্ট্রিগুলো পড়তেছি, এন্ট্রিগুলো পড়বো, ডেবিট ক্রেডিট আলাদা করব। ডেবিট ক্রেডিট আলাদা করার সাথে সাথে আমরা বিবরণী ছকের জন্য আমরা জানি বিবরণী ছক তৈরি করতে হবে টোটাল এই সূত্রটার উপরে, এ সমান এল প্লাস ওই। তোমার লাগবে সম্পদের জন্য ঘর লাগবে, সম্পদের জন্য ঘর লাগবে, দায়ের জন্য ঘর লাগবে, আর মালিকানা সত্ত্ব মানে কি? সি প্লাস আর মাইনাস সি মাইনাস ডি। এটা তোমার জানতে হবে। অনার্স সিকিউরিটিতে এই যে তোমার 4টা জিনিস আছে এটার উপরে তোমার একটা ভালো আইডিয়া থাকা লাগবে। তবে মালিকানা সত্ত্বের জন্য তোমার আয় ব্যয় উত্তোলনের জন্য তোমার কোনো ঘর করার প্রয়োজন নাই। তুমি মূলধনের সাথে শুধু এখানে মালিকানা সত্ত্বের জন্য শুধু ঘর হবে মূলধনের, মূলধনের জন্য তুমি একটা ঘরই করবা, কিন্তু মূলধনের সাথে তোমার যদি আয় হয় তাহলে কি করবা? প্লাস, ব্যয় উত্তোলন হলে কি করবা? মাইনাস। তার মানে আয় ব্যয় উত্তোলন এই তিনটার জন্য আলাদাভাবে ঘর করার কোনো প্রয়োজন নাই। আমি কি ব্যাপারটা ক্লিয়ার ভাবে বুঝাইতে পারছি তোমাদেরকে? আচ্ছা, ঠিক আছে, সামনে যাইতেছি। তাহলে আমি আগে জাবেদাও করবো, জাবেদার সাথে সাথে তাহলে আমরা দেখবো যে কয়টা সম্পদ আছে কয়টা দায় আছে, এটা একটু বুঝাই দিয়ে যাব। মালিক 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তাহলে এটা জাবেদা হবে নগদান হিসাব ডেবিট টু মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা একটু নগদটা কেন এই পাশে লিখলাম? 1 নাম্বার, কয়টা সম্পদ কয়টা দায়ের জন্য, মানে ওই পাশে কয়টা ঘর হবে আমরা একটু দেখবো। তাহলে নগদের জন্য একটা ঘর হবে, মূলধন মানে কি? এই যে এই পাশে দিব, মালিকানা সত্ত্বের এই পাশে একটা ঘর দিলাম আমরা মূলধন। খবরদার আমরা আয় ব্যয় উত্তোলনের জন্য কোনো ঘর করব না, কারণ আমরা এই মূলধনের সাথে আয়গুলোরে কি করব? প্লাস, আর ব্যয় উত্তোলনে কি করব? মাইনাস। আমরা একটু এই জিনিসটা মনে রাখবো। ব্যাংকে একটি হিসাব খোলা হলো, এটা 3 তারিখে দেওয়া আছে, ডিসেম্বর 3। ব্যাংক হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। আমি আরেকবার বলতেছি, আমরা 21 নম্বর পেজে আছি, এটা এসএসসির বই, লেনদেনের অধ্যায় সম্ভবত, হ্যাঁ লেনদেনের অধ্যায়, রাইট। তাহলে ব্যাংকে 50,000 টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো, তাহলে এটা জাবেদাটা কি হবে? ব্যাংক হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে নগদের জন্য কিন্তু ঘর একটাই হবে। নগদান হিসাব এখন যদি 50টাও থাকে ঘর কত হবে? একটা থাকলেও ঘর কত হবে? একটা। জাস্ট খতিয়ানের মতো, খতিয়ান তো আমরা করে আসছি এর আগে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকের নামটা এর আগে লিখিনি আমি, তো আমরা লিখলাম ব্যাংক হিসাব। আর জাবেদাটা তো আমি বলে দিলাম ব্যাংক হিসাব ডেবিট টু নগদান ক্রেডিট। নগদের জন্য কোনো ঘর আর করার প্রয়োজন নাই। তারপরেটা আমাদের বলছে ধারে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় প্রতিষ্ঠানের জন্য ব্যয়, অনেকে মনে করে ক্রয় করলে সম্পদ আসবে, ভুল। এখানে পণ্য ক্রয় বুঝাইছে, আর পণ্য ক্রয় আমাদের জন্য ব্যয়। ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয়ের জন্য কোনো ঘর করার দরকার নেই, কারণ আমরা জানি আয় ব্যয়ের জন্য কোনো ঘর করা যাবে না, ঘর করার দরকার নেই। তাহলে পাওনাদারটা কি আমাদের জন্য? দায়। তাহলে দায়ের পাশে আরেকটা ঘরের নাম কি পাচ্ছি আমরা? পাওনাদার। পাওনাদার একটু বুঝে নিব এখানে। তাহলে দায় পাশে 2টা ঘর পাইলাম আমরা, পাওনাদার আর মূলধন, মানে লাইবিলিটি এন্ড ওনার সিকিউরিটি সাইডে। এরপরে আমাদের আছে নগদে পণ্য বিক্রয়, নগদান হিসাব ডেবিট টু বিক্রয় হিসাব ক্রেডিট। নগদ টাকা বাড়বে আর এইদিকে বিক্রয় আয় বাড়বে, ঠিক আছে? তো এখানে নগদের জন্য আমরা অলরেডি ঘর করে নিছি, আর ঘরের প্রয়োজনে আর বিক্রয় তো আমাদের আয়। আর আমি বারবার বলতেছি আয় আর ব্যয়ের জন্য কোনো ঘর করা যাবে না। মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিছেন, এটা লেনদেন নয়, তার প্রয়োজনে, তার ব্যক্তিগত প্রয়োজনে সে ঋণ নিছে। এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো যে কোন ঘটনাগুলো লেনদেন হয় না। অনেক ঘটনা আছে যেগুলো লেনদেন হবে না, ঠিক আছে? এর মধ্যে আমাদের অ্যাকাউন্টিংয়ে কোন কোন ঘটনাগুলো বেশি আসে আমি তোমার একটু আইডিয়া দিতে চাই। সবার আগে তুমি এটা জানো যে কাউকে যদি আমরা চাকরিতে নিয়োগ দিই, কোনো কর্মচারীকে, যে রহিমকে চাকরিতে নিয়োগ দেওয়া হলো, কাউকে চাকরিতে নিয়োগ দিলে এটা লেনদেন হবে না। তারপর হচ্ছে ক্রয়, পণ্য ক্রয় বা বিক্রয়ের ফরমাইশ, 2 নাম্বার। একটা হচ্ছে কাউকে চাকরিতে নিয়োগ দিলে লেনদেন হবে না। 2 নাম্বার, এতে কি হবে? তোমার এই 3টা জিনিস যদি তুমি মুখস্থ করে অথবা মাইন্ডে রাখতে, রিমাইন্ডে রাখতে পারো, খুব তাড়াতাড়ি তুমি আইডেন্টিফাই করতে পারবা। বন্ধ করি। তাহলে আমরা 2টা জিনিস তো দেখলাম যে ক্রয় বিক্রয় যদি ফরমাইশ অর্ডার হয়, ঠিক আছে? একটা হচ্ছে চাকরিতে নিয়োগ দিলে লেনদেন হবে না। 2 নাম্বারটা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের যদি ফরমাইশ হয় তাহলে এইটাও লেনদেন হবে না। ফরমাইশের ইংলিশ শব্দটা কি হবে? অর্ডার। অথবা ক্রয় বিক্রয়ের চুক্তিবদ্ধ হলেও লেনদেন হবে না।
তাহলে দুইটা আইটেম চলে গেল, ক্রয় বিক্রয় ফরমাইশ অর্ডার চুক্তিবদ্ধ, আমরা এটা একটাই ধরে নিলাম, ঠিক আছে। আর চাকরিতে নিয়োগ দিল দুইটা। আর হলো মালিকের ব্যক্তিগত কোনো ঘটনা, যেমন মালিক এই যে এখানে যেমন তোমার 10 নম্বরে দেওয়া আছে, মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছেন, ঠিক আছে। মালিকের ব্যক্তিগত প্রয়োজনে সে ঋণ গ্রহণ করছেন, এটা লেনদেন হবে না। তারপরে ধরো মালিকের একটা পুত্র সন্তান হলো, মালিকের ছেলের বেতন তার নিজস্ব তহবিল থেকে দিচ্ছেন টাকাগুলো, তাহলে এটাও লেনদেন হবে না। তবে হ্যাঁ, মালিকের ছেলের স্কুলের বেতন যদি ব্যবসায়িক টাকা থেকে দেওয়া হয়, ব্যবসার টাকা থেকে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু লেনদেন হবে। যেমন মালিকের ছেলের স্কুলের বেতন দেওয়া হলো, এই জায়গাটা তোমার বুঝে নিতে হবে এটা ব্যবসায়িক টাকা যাচ্ছে, ঠিক আছে, তাহলে এটা লেনদেন হবে, ঠিক আছে। আর যদি বলে মালিকের ছেলের বেতন তার ব্যক্তিগত তহবিল থেকে দেওয়া হলো, তাহলে এটা লেনদেন হবে না। আচ্ছা যাই হোক, এই তো ব্যাপার কিছু যে এটা লেনদেন নয়। আরও কী কী লেনদেন হবে, কী কী লেনদেন হবে না একটু ডিটেলস আলোচনা করা হয়েছে, আমরা একটু বুঝে তারপরে দেখব। 45,000 টাকা আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ, আমি কিছুক্ষণ আগেই বলছি যে ক্রয়ের ফরমাইশ হলে, অর্ডার হলে, চুক্তিবদ্ধ হলে এটা লেনদেন হবে না। পাওনাদারকে পরিশোধ করা হলো, পাওনাদার হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। তাহলে পাওনাদারের ঘর তো অলরেডি আমরা এর আগে করছি, ঠিক আছে, ওটার দরকার নেই। নগদান হিসাব ক্রেডিট, নগদ থেকে আমরা কি করব, মাইনাস করব। তাহলে আর ফাইনালি ঘর কয়টা হইতেছে আমাদের বিবরণী ছকের জন্য? সম্পত্তি পাশে ঘর হবে দুইটা, দায় পাশে ঘর হবে দুইটা, পাওনাদার আর মূলধন, ঠিক আছে। আমরা বিবরণী ছকে পড়ে যাচ্ছি, আগে সৃজনশীলটা আমরা দেখব। ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তোমরা দেখবা 10 তারিখ আর হচ্ছে তোমার 15 তারিখ, এই দুইটাই লেনদেন নেই, জাস্ট এই দুইটারে যোগ করে দিলেই হবে। বিবরণ বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, এরকম করে ঘরটারে করবা, একটু দেখে নিলেই পারবা তোমরা নোট বই থেকে। এরপরে আমরা এটা আর করে দিতেছিলাম আমি বোর্ডে, ঘটনাগুলো লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করো। আচ্ছা, ঘটনাগুলো লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা, এটা তুমি কিভাবে এক্সপ্লেইন করবা? এইভাবে তুমি ঘর করবা, 3টা ঘর দিবা, এটা জাস্ট কিভাবে ঘরটা করতে হবে একটু দেখে নাও, তোমরা পারবা। তাহলে তারিখ, তারপরে লিখো লেনদেন কিনা, ঠিক আছে, তারিখটা লেনদেন কিনা, তারপরে হলো কারণ সহ ব্যাখ্যা। কি সেজন্য বলছি এটা একটু কোশ্চেনটা দেখে নিই। সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা, তুমি পুরোটাই লিখো। সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা, তুমি আরো সংক্ষেপে করে লিখতে পারো, সমস্যা নেই। কারণ সহ ব্যাখ্যা, ঠিক আছে। তাহলে আমরা 1 তারিখেরটা দিলাম। 1 তারিখ কত তারিখ? এটা হচ্ছে ডিসেম্বর 1, 2017, এইভাবে লিখো 2017 ডিসেম্বর 1। আমি একটা দেখাই দিচ্ছি, বাকিগুলো 2টা দেখাই দিচ্ছি, তোমরা বাকিগুলো নিজেরা করে নিবা। তাহলে আমাদের প্রথমটা বলছিল যে 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো, এটা কি লেনদেন? তাহলে এখানে লিখবা লেনদেন, লেনদেন না হলে লিখবা লেনদেন নয়। তোমরা এইভাবে লেখাটা শুরু করবা, এ লেনদেনটিতে, ঠিক আছে, এ লেনদেনটিতে লিখবা, এটা জাবেদা করো, নগদান হিসাব ডেবিট টু মূলধন হিসাব ক্রেডিট। একদিকে নগদ টাকা সম্পদ এ বৃদ্ধি পেয়েছে, এইভাবে লিখবা। একদিকে কিভাবে লিখতে হবে? নগদ টাকা সম্পদ এ বৃদ্ধি পেয়েছে, আর একদিকে এ লেনদেনটিতে একদিকে নগদ টাকা সম্পদ এ বৃদ্ধি পেয়েছে, আরেকদিকে আমাদের মূলধন, মালিকানা সত্ত্ব ও ই বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, কেন এইভাবে লিখলাম? বইটা যেভাবে লিখুক তুমি এটার মধ্যে লিখবা। কেন এটা স্ট্যান্ডার্ড আমি তোমাদের দেখি। তুমি আগে জাবেদা, আমি তো বলছি জাবেদার উপরে ধারণা থাকলে তুমি সব পারবা। এ লেনদেনটিতে তুমি জাবেদা করলো নগদান হিসাব ডেবিট টু মূলধন হিসাব ক্রেডিট, শুরু করলা। এ লেনদেনটিতে একদিকে নগদান হিসাব ডেবিট বলছো, নগদ টাকা কি বাড়তেছে এটাও তুমি লিখছো, নগদ টাকা কি আমাদের সম্পদ। তারপর লিখছো সমীকরণে এটা কি বাড়ায়, এ বৃদ্ধি পেয়েছে। আরেকদিকে মূলধনে আমাদের কি বাড়ে, মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে। মূলধন আবার এটা মালিকানা সত্ত্ব বাড়ায়, আবার এটা ওইও বৃদ্ধি করে। বুঝাইতে পারছি কতটুকু ডিটেলস দেওয়া আছে এখানে? অনেক ডিটেলস দেওয়া আছে না? তাহলে এইভাবে করে আমরা শুরু করবো। যে কোনো লেনদেনটারই আমরা ধরো বাকিতে পণ্য ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার থেকে, তুমি লিখবা এই লেনদেনটিতে একদিকে ক্রয় ব্যয় ওই হ্রাস পেয়েছে, আরেকদিকে পাওনাদার দায় এও বৃদ্ধি পেয়েছে। মনে থাকবে? আচ্ছা, আমরা পরেরটা যেতেছি যে ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। ব্যাংকে 50,000 টাকা নিয়ে একটি
হিসাব খোলা হলো, এটা জাবেদা করবো আমরা ব্যাংক হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। এটা জাবেদাটা কি হইতেছে? ব্যাংক হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। একদিকে ব্যাংকে নগদ টাকা সম্পদ এ বৃদ্ধি পেয়েছে, আরেকদিকে জাস্ট এটা আমরা একটু লিখি, পরেরটা লিখি। ডিসেম্বর কত তারিখ? এটা 2 না 3। আচ্ছা 3 তারিখ দাও। এটাও আমাদের কি লেনদেন। তুমি এইভাবে শুরু করবা, এ লেনদেনটিতে একদিকে এইভাবেই শুরু করবো প্রত্যেকটা লেনদেন। এ লেনদেনটিতে একদিকে ব্যাংকে টাকা পাচ্ছে না, ব্যাংক হিসাব ডেবিট, তাহলে ডেবিটটা আগে বলবা। ব্যাংক হিসাব কি আমাদের সম্পদ এ বৃদ্ধি পেয়েছে, একদিকে নগদ টাকা সম্পদ এ হ্রাস পেয়েছে। ঠিক আছে, কিভাবে লিখতেছি আমরা? এ লেনদেনটিতে একদিকে ব্যাংক হিসাব সম্পদ এ বৃদ্ধি পেয়েছে, আরেকদিকে নগদ টাকা সম্পদ এ হ্রাস পেয়েছে। জাস্ট জাবেদাটারই আমি কেন পারছি, আমি কিছুক্ষণ আগে আরেকটা যে আইসারে কোশ্চেন করছিলাম, ওই কোশ্চেনটা এইভাবে করছি যে নগদ টাকা ব্যাংক হিসাব ডেবিট কেন? ব্যাংক হিসাব কি আমাদের সম্পদ বৃদ্ধি পেলে কি হবে? ডেবিট। জাস্ট এইটার একটু ঘুরাই লিখবা। এই লেনদেনটিতে একদিকে ব্যাংক সম্পদ এ বৃদ্ধি পেয়েছে, আরেকদিকে নগদ টাকা সম্পদ। ঠিক আছে, আচ্ছা এরপরেরটা বললো ধারে পণ্য ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় কি আমাদের ব্যয়। একদিকে ক্রয় ব্যয় ওই হ্রাস পেয়েছে, আরেকদিকে পাওনাদার দায় এল বৃদ্ধি পেয়েছে। তারপরে লিখবা নগদে পণ্য ক্রয়টা লিখবা, এ লেনদেনটিতে একদিকে নগদ টাকা সম্পদ এ বৃদ্ধি পেয়েছে, আরেকদিকে বিক্রয় আয় ওই বৃদ্ধি পেয়েছে, আয় বৃদ্ধি পায়। বিক্রয় ক্রেডিট হওয়া মানে কি? আয় বৃদ্ধি পাওয়া। মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ, লেনদেন নয়। এটা কিভাবে লিখবা? এখানে কি লেনদেনগুলোরই বলছে? লেনদেন চিহ্নিত করে কারণ সহ ব্যাখ্যা। তাহলে যেটা লেনদেন নয় এটার এখানে আমার প্রয়োজন নাই, শুধু লেনদেনটা চিহ্নিত করতে বলছে, ওইটারে এক্সপ্লেন করতে বলছে। আর যদি বলতো যে লেনদেন কি না তা কারণ সহ ব্যাখ্যা করো, তাহলে এটারে লিখতাম আমরা লেনদেন নয়। কারণে কি লিখবা? কারণ এই লেনদেনটিতে এ সমান এল প্লাস ওইর কোনো পরিবর্তন হয় না। বাস এইভাবে, যেটা লেনদেন ওইভাবে। এটা এইখানে প্রয়োজন নাই, কারণ এখানে কোশ্চেনে ক্লিয়ারভাবে বলছে যেগুলো লেনদেন শুধু ওগুলো এক্সপ্লেন করতে বলছে। ঠিক আছে, তারপরে বলতেছে পাওনাদারকে পরিশোধ, পণ্য ক্রয়ের ফরমাইশ, এটা তো লেনদেন নয়। পাওনাদারকে পরিশোধ, পাওনাদার হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। জাবেদাটা বললাম। এবার তুমি এক্সপ্লেন কি করবা? এই লেনদেনটিতে একদিকে পাওনাদার এল হ্রাস পেয়েছে, আরেকদিকে নগদ টাকা সম্পদ এ হ্রাস পেয়েছে। শেষ। তো যাই হোক, এই ছিল আমাদের। এইভাবে করে তোমরা ক নাম্বারটা অ্যান্সার করবা। এবার আমরা বিবরণী ছকটা দেখবো। গ নাম্বারটা আমরা কিছুক্ষণ আগে বিবরণী ছকে ঘর কয়টা হবে কিছুক্ষণ আগে দেখছি যে সম্পত্তির পাশে কয়টা ঘর হবে? 2টা। আর দায়ের পাশে কয়টা ঘর হবে? 2টা। ওটা আইডেন্টিফাই করছি। গ নাম্বারটা আগে আমরা আইডেন্টিফাই করে রাখছি যে কয়টা ঘর হবে। তো বিবরণী ছকটার ঘর কিভাবে করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। আমরা খুব সাবধানের সাথে বিবরণী ছকটা সবাই শেখার চেষ্টা করব। ঠিক আছে, তো বিবরণী ছকটা দেখো খুব সহজ জিনিস। প্রথমে হচ্ছে তারিখ দিছি, তারিখের পরে হচ্ছে আমাদের এখানে হবে উদ্বৃত্ত, তারিখের পরে কি হবে? আর এখানে লিখবো মন্তব্য। ঠিক আছে, তারিখ, উদ্বৃত্ত, মন্তব্য। ক্লিয়ার? তারিখ, উদ্বৃত্ত, আর এখানে বুঝাইতে পারছি ব্যাপারটা? তাহলে এই 3টা ঘর কম্পালসারি, 3টা ঘর করা লাগবে। এইবার যে মিডিলের জায়গাটা দেখতেছো, যদি সম্পদ 4টা হয় তাহলে এই সম্পদের জায়গাটা এতটুকু রাখবা, বেশি করে রাখবা। দায় পাশে ঘর একটু ছোট করবা। দায় যদি বেশি হয়, দায় ও মালিকানা সত্ত্ব, তাহলে দায় মালিকানা সত্ত্ব বড় করবা, সম্পদটা ছোট করে দিবা। এখন আমরা দেখতেছি 2টা সম্পদ আছে, 2টা আছে, তাহলে আনুমানিকভাবে এটার মিডিল থেকে আমরা ভাগ করে দিই। ঠিক আছে, 2টা সমান, প্রায় দেখো প্রায় সমান, চোখের দৃষ্টিতে যেটুকু হয় ওইটুকু করবা। তাহলে এটারে ভাগ করে দেওয়ার পরে আমরা এই যে মাঝখানে যে জায়গাটা আছে, এই মাঝখানটার থেকে আবার মিডিল করব। যেভাবে আমি করতেছি একটু লক্ষ্য রাখবো। মিডিল করার পরে এখানে আবার সম্পত্তির পাশে কয়টা ঘর বানাইতে হবে? 2টা। এখানেও কয়টা ঘর বানাইতে হবে? 2টা। তাহলে প্রথম ঘরটার নাম দিচ্ছি আমি সম্পত্তির পাশে নগদ, তারপরের ঘরটার নাম দিচ্ছি ব্যাংক। আর এখানে হচ্ছে পাওনাদার, আর এটা হচ্ছে
মূলধন। আমরা একটু ঘরটা দেখবো। দেখো নগদ টাকা সবসময় এই পাশে রাখবো বাম দিকে, আর মূলধনটা সবসময় ডান দিকে রাখবো, ডান দিকে রাখবো, ঠিক আছে। আর এখানে লিখবো অ্যাসেটস, সম্পত্তি সমূহ, ঠিক আছে। দায় ও মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। বুঝাইতে পারছি ব্যাপারটা? তাহলে নগদ টাকা ব্যাংক, তারপরে দায় ও মালিকানা সত্ত্ব। তাহলে 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। আমরা এটার একটু জাস্ট বিবরণী ছকে কিভাবে এক্সপ্লেন করবো আমি একটু দেখাই দিচ্ছি। ঘরগুলো কিভাবে করতে হবে এটা তো দেখাইলাম। সম্পত্তি সমূহ, দায় ও মালিকানা সত্ত্ব। আমরা জানি A সমান সমান L প্লাস ওই 2 প্লাস কি হবে, সমান হবে। কিভাবে ঘর করতে হবে এটা আশা করি সবাই বুঝতে পারছো। 1 তারিখ বলতেছে 5 লাখ টাকা নিয়ে ব্যবসা শুরু করা হয়েছে, পুরাটা জাবেদা হবে। এটা আধুনিক জাবেদা ইকুয়েশন, ঠিক আছে। এটা জাবেদা করতে হবে মনে মনে। নগদান হিসাব ডেবিট টু মূলধন হিসাব ক্রেডিট। কোন কোন ঘরে যাবা কিভাবে বুঝতে হবে এটা জাবেদা করে করে বুঝতে হবে। 2017 এটা হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ দিয়ে নগদ টাকা কত ছিল, 5 লক্ষ টাকা। নগদান হিসাব ডেবিট টু মূলধন হিসাব ক্রেডিট। নগদান ডেবিট কমপ্লিট, মূলধন হিসাব ক্রেডিটও মানে কি, মূলধন আমাদের বাড়াই শেষ, মূলধন আনায়ন, মূলধন শেষ, ঠিক আছে। নগদান হিসাব ডেবিট টু মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমাদের কাছে নগদ কত টাকা আছে, 5 লক্ষ টাকা। ক্লিয়ার ভাই? এটা কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এই যে তুমি এখানে যোগটা নামাইলা দাগ দিয়ে, এটারই নাম হচ্ছে উদ্বৃত্ত। প্রত্যেকটা ডেটের শেষে আমাদের এই যোগ ফলটা নিচে নামাই দিতে হবে, এটারই বলে উদ্বৃত্ত। উদ্বৃত্তর ইংলিশ শব্দটা কি, ব্যালেন্স। মানে 1 তারিখের পরে তোমার ব্যালেন্স কত আছে, 5 লক্ষ টাকা নগদ আছে, আর মূলধন কত আছে, 5 লক্ষ। বুঝাইতে পারছি? এরপরের তারিখেরটা ব্যাংকে 50,000 টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো, ব্যাংকে জমা দিয়ে একটি হিসাব খোলা হয়েছে 3 তারিখ। ব্যাংক হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। তাহলে ব্যাংক হিসাব ডেবিট আগে ব্যাংকে ভরে দিছি, ব্যাংক হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকা কমা দিল। ব্যাংক হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। বুঝতে পারছো? জাবেদা করে করে করবা, ব্যাংকে টাকা পাবে। এখন কোন ঘরে কিভাবে যাবে এটা বুঝতে হলে তোমার ভালো জাবেদা জানতে হবে। কারণ এটা মুখস্থ বিদ্যা না যে তুমি ইচ্ছাগুলো মুখস্থ করে দিতে পারবে, কারণ একই সময় এক একটা লেনদেন আসবে। তাহলে এখন যোগ বিয়োগের পালা। ব্যাংকের ঘরে আমাদের কত টাকা আছে, 50,000 টাকা। নগদের ঘরে কত আছে, 4,50,000 টাকা। আর আমাদের মূলধন কত টাকা আছে, 5 লক্ষ টাকা। আর এটার নাম কি দিব আমরা, উদ্বৃত্ত। মনে থাকবে? তো যাই হোক, এই 3 তারিখের পরে আমাদের কি আছে, 5 তারিখ ধারে পণ্য ক্রয়, ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব ক্রেডিট। ক্রয় আমাদের জন্য কি, ব্যয়। আমরা 5 তারিখ দিব। ক্রয় আমাদের কি, ব্যয়। ব্যয় হইলে মূলধন থেকে কি করতে হবে, মাইনাস করতে হবে। কত টাকা, 25,000 টাকা। জাস্ট একটু মনে রাখবো, ক্রয় আমাদের কি, ব্যয়। আচ্ছা, এই মন্তব্যের ঘরে কি আসতেছে দেখো। যখন মূলধন আনছি, এই ঘরে যদি কোনো টাকা আসে, কোনো যোগ বিয়োগ হয় অথবা কিছু আসে, তাহলে ওইখানে কারণ লেখা লাগবে। যখন আমরা ব্যাংকে জমা দিছি তখন কিন্তু এখানে কোনো কারণ লিখিনি, শুধুমাত্র মূলধনের ঘরে যদি আসে কিছু তাহলে কারণ লিখতে হবে। আয় হইলে আয় লিখবো, ব্যয় হইলে ব্যয় লিখবো। যেমন ধরো ক্রয় আমাদের কি, ব্যয়। আর আমরা জানি ব্যয় মূলধন থেকে কি করতে হবে, মাইনাস। ক্রয় হিসাব কমপ্লিট। ক্রয় হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদার ক্রেডিটও মানে কি, দায় বাড়া না কমা, দায় বাড়া। এই যে দায় বাড়া গেছে, এখানে কারণটা তখনই লেখা যাবে যখন মূলধনের ঘরে কিছু আসবে। আর মূলধনের ঘরে যদি আয় হয় আয় লিখবা, ব্যয় হইলে ব্যয় লিখবা। এটা হচ্ছে মন্তব্যের ঘরের কাজ, ঠিক আছে। তাহলে এবার যোগ বিয়োগের পালা। 5 তারিখের পরে আমাদের কাছে নগদ আছে 4,50,000, তারপরে ব্যাংকে আছে কত, 50,000, পাওনাদার কত আছে, 25,000, আর 4,75,000 টাকা আছে হচ্ছে আমাদের কোথায়, মূলধন আছে কত, 4,75,000 টাকা। আচ্ছা যাই হোক, নগদের পণ্য বিক্রয়, নগদান হিসাব ডেবিট টু বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে টাকা আছে 45,000 আর ডেট হচ্ছে 7। তাহলে 7 তারিখ দিচ্ছি আমরা। নগদান হিসাব ডেবিট 45,000 টাকা, নগদ টাকা বাড়াই দিছি। আর আমাদের বিক্রয়টা কি, আমাদের আয় না। জাস্ট এইটুকু মনে রাখবো, আয় হইলে মূলধনের সাথে কি করতে হবে, প্লাস, ব্যয়ের উত্তোলন মনে থাকবে এটা। তাহলে আমরা জাবেদা করছি নগদান হিসাব ডেবিট টু বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে একদিকে আমাদের নগদ টাকা বাড়তেছে আর বিক্রয়ের কারণে আরেকদিকে আয় হচ্ছে, আয় বাড়াবো। আর এখানে উদ্বৃত্তর ঘরটা যোগ বিয়োগ করবো, এখানে হবে 4,95,000 টাকা নগদ টাকা। তারপরে আমাদের ব্যাংকে কত টাকা আছে, 50,000, তারপরে পাওনাদার কত আছে, 25,000, আর এখানে হবে হচ্ছে আমাদের বেবি 5,20,000 না 30, 20,000 টাকা। আচ্ছা, ওই 5,20,000 টাকা মূলধন। আচ্ছা, এটা আমাদের 7 তারিখ কমপ্লিট। 10 আর 15 লেনদেন নয়, এটা নিয়ে মাথা ঘামাবো না। 20 তারিখ পাওনাদারকে পরিশোধ।
পাওনাদার হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট 15,000 টাকা 20 তারিখ। তাহলে আমরা তারিখ দিচ্ছি হচ্ছে 20। তাহলে পাওনাদার হিসাব ডেবিট টু নগদান, আমরা পাওনাদার ডেবিট আছে আগে পাওনা, নগদ থেকে আমরা মাইনাস করতে পারি, আগে করব না, জাবেদা অনুযায়ী আমরা অঙ্ক করতে থাকবো। পাওনাদার হিসাব ডেবিট কত টাকা পরিশোধ করা হয়েছে, 15,000 টাকা মাইনাস করে দিলে পাওনাদার হিসাব ডেবিট টু নগদান হিসাব। ঠিক আছে, তাহলে এখানে কত টাকা হইতেছে 4,80,000। এখানে কত আছে 50,000, এখানে কত আছে 10,000, আর এখানে আছে কত 5,20,000। অঙ্ক আমাদের শেষ। আরো যদি 15টা লেনদেন থাকে এভাবে নিচে করতে করতে নামতে থাকবে। ঠিক আছে, তাহলে এখন সম্পত্তির পাশে কত আছে আমরা একটু যোগ করে দেখি। 4,80,000 আর 50,000 টাকা যোগ করলে কত হবে 5,30,000 টাকা। এভাবে করে যাচ্ছে একটু দাগ দিয়ে দুইটার একটু মিলাই নিবা, আমার একটু বাঁকাতে রয়েছে, এটা একটু ঠিকমতো করার চেষ্টা করি। এরকম করে এই জিনিসটা একটু মিলাই নেওয়ার চেষ্টা করো, মানে এই দুইটার যোগফল। ঠিক আছে, এখানে কত হইতেছে 5,30,000 টাকা। আচ্ছা যাই হোক, তো এই হচ্ছে বিবরণী ছক, ছোট্ট একটা অঙ্ক, কিন্তু তুমি এইভাবেই সব অঙ্ক করবা। যেমন ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, ব্যবসার প্রয়োজনে ঋণ নিছো, নগদান হিসাব ডেবিট টু ব্যাংক ঋণের একটা ঘর লাগবে, ঋণের দায় বাড়াবা। আবার ঋণ পরিশোধ করা হলো, ঋণ হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। ঋণ ডেবিট হওয়া মানে কি ঋণ কমা, ঋণ থেকে কি করতে হবে মাইনাস, আর নগদান হিসাব ক্রেডিট হওয়া মানে কি নগদ থেকে মাইনাস। তাহলে আজকে ক্লাসটা আমরা এই পর্যন্ত ইনশাআল্লাহ। ঠিক আছে, নেক্সট ক্লাসে বাকিটুকু আলোচনা। আমরা 2 নাম্বার অঙ্কটা একটু বুঝাই দিচ্ছি। এটা পুরোটা আমি বোর্ডে বুঝাবো না তোমাদেরকে, একটু বুঝে বুঝে নিতে হবে। আমরা প্রথমে যে লেনদেনের অধ্যায় হোক, এটা হিসাবের অধ্যায় হোক, এটা জাবেদার অধ্যায় হোক, আমরা জাবেদাটা করে নেওয়ার চেষ্টা করব, সাধারণ জাবেদাটা। ডেবিট ক্রেডিটটা নির্ণয় করে নিব, তাহলে যে কোনো অঙ্কের আমাদের 70% শেষ হয়ে যাবে যদি জাবেদাটা ঠিক থাকে। দুইটা পক্ষ যদি আমরা ঠিক মতো আইডেন্টিফাই করতে পারি। তো 1 তারিখ জানুয়ারি এখানে বলতেছে ব্যবসায় মূলধন আনা হলো। এই ব্যবসায় মূলধন আনা হলোর জায়গায় বলতে পারে যে 75,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করা হলো। ব্যবসায় মূলধন আনা হলো এই কথাটা আমরা সবাই পারি, নগদান হিসাব ডেবিট টু মূলধন হিসাব ক্রেডিট। কিন্তু যখন বলে ব্যবসায় 75,000 টাকা বিনিয়োগ করা হলো, এই জায়গাটাতে আমাদের অনেকের সমস্যা হয়ে যায়। অনেকে আমরা এই বিনিয়োগটা দেখে কনফিউজ হয়ে যাই। যখন ব্যবসায় বিনিয়োগ করা হয়, প্রথমে এটা মালিক বিনিয়োগ করতেছে, এখানে বিনিয়োগ হবে না, এখানে জাবেদা হবে হচ্ছে নগদান হিসাব ডেবিট টু মূলধন হিসাব ক্রেডিট। এটা মালিকের জন্য বিনিয়োগ, বাট আমাদের জন্য মূলধন, এটা একটু মনে রাখবো। তো প্রথম জাবেদাটা হয়ে গেছে নগদান হিসাব ডেবিট টু মূলধন হিসাব ক্রেডিট। 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। তাহলে কাউকে চাকরিতে নিয়োগ দিলে ক্রয় আর বিক্রয়ের যদি ফরমায়েশ পাওয়া যায়, ফরমায়েশের ইংলিশ শব্দটা আমরা সবাই পরিচিত অর্ডার। কোনো পণ্য ক্রয় বিক্রয়ের অর্ডার, ফরমায়েশ অথবা ক্রয় বিক্রয়ের সাথে যদি আমরা চুক্তিবদ্ধ হই তাহলেও লেনদেন বলা যাবে না। দুইটা কথা বললাম, একটা হলো কাউকে চাকরিতে নিয়োগ দিলে লেনদেন বলা যাবে না, 2 নাম্বার হচ্ছে ক্রয় বিক্রয়ের ফরমায়েশকে লেনদেন বলা যাবে না, এবং মালিকের ব্যক্তিগত কোনো ঘটনাকেও লেনদেন বলা যাবে না। আমরা যখন 1 নাম্বার অঙ্কটা করতেছিলাম তখন দেখছি মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিয়েছে, মালিকের দরকার, মালিক ঋণ নিয়েছে, এটা ব্যবসায়িক কোনো ঘটনা না, এটাও লেনদেন না। যাই হোক, এইভাবে করে তোমার বুঝতে হবে। এই 3টা কথা যদি তোমার মনে থাকে তাহলে তুমি খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারবে যে কোনটা কোনটা লেনদেন না। যাই হোক, এটা লেনদেন না। ধারে বিক্রয়, দেনাদার হিসাব ডেবিট টু বিক্রয় হিসাব ক্রেডিট। নগদের মণিহারি ক্রয়, মণিহারি হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন, মালিকের টাকা দিয়ে মালিকের ছেলের স্কুলের বেতন দিছে। মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে মানে কি, মালিক নিজের টাকা দিয়ে বেতন দিছে, তাহলে এটা লেনদেন। তবে মালিকের ছেলের স্কুলের বেতন যদি ব্যবসার টাকা দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু লেনদেন হতো, কারণ এতে আমাদের ব্যবসার টাকাটা কমতো। আর এখানে জাবেদাটা তখন হইতো উত্তোলন হিসাব ডেবিট টু নগদান হিসাব। ঠিক আছে, মালিকের ছেলের বেতন দিছে আর তোমরা লেনদেন 9 দিয়ে দিলা, তাইটা 0 দিয়ে দিবে। যদি এই কথাটা উল্লেখ করা থাকে মালিকের ছেলের বেতনটা তার ব্যক্তিগত তহবিল থেকে দেওয়া হয়েছে, তাহলে লেনদেন না। মালিকের ছেলের বেতন তার নিজের টাকা দিয়ে দিছে, ব্যবসার থেকে টাকা নেয় নেই, তাহলে এটা লেনদেন হবে না। তবে যদি শুধু বলতো মালিকের ছেলের স্কুলের বেতন দেওয়া হলো, তাহলে কিন্তু এটা লেনদেন হয়ে যাবে। ঠিক আছে, এটা বুঝে নিতে হবে, এই টাকাটা ব্যবসা থেকেই দেওয়া হয়েছে। এরপরে সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল, নগদান হিসাব ডেবিট টু সুমনা ট্রেডার্স অথবা দেনাদার হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন খরচ পরিশোধ, বিজ্ঞাপন হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। আমি তোমাদেরকে ডেবিট ক্রেডিটটা আগে নির্ণয় করে দিলাম। এবার আমরা সৃজনশীলগুলো দেখব যে এইখানে বলছে যে সমস্ত ঘটনাগুলো লেনদেন না তার পরিমাণ নির্ণয় করো। তো আমরা এটা দেখতেছি কি যে 2 তারিখ আর 12 তারিখের ঘটনাটা লেনদেন নয়, এই দুইটাতে শুধু যোগ করে দিলাম।
এটা একটু দেখলে হবে। গত ক্লাসেও আমি 1 নাম্বারটা তো করে দেখাইছি কিছুক্ষণ আগে, তো এটা তো তোমাদের ধারণা আছে, এর জন্য এটা আমি করে দিতেছি না। জয়েন্ট ট্রেডার্সের লেনদেনগুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। আরেকবার বলি, জয়েন্ট ট্রেডার্সের লেনদেনগুলো যেগুলো লেনদেন ওইটা সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। এই সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যাটা কিন্তু অনেকের সমস্যা আছে, যেটা কিভাবে করে এক্সপ্লেন করবো। আমি আরেকবার তোমাদেরকে বোর্ডে করে দিচ্ছি। আমাদের সামনে যদি কারণ সহ ব্যাখ্যা আসে তাহলে আর করে দিব না। এর আগের ক্লাসেও করে দেওয়া হয়েছে, এই ক্লাসেও করে দিচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, আমরা এইভাবে ঘরটা করতে পারি। একটু খেয়াল করব, খেয়াল করে টেকনিক্যালি অ্যান্সার করবো। এটাতে তারিখ দিব, তারপরে লেনদেন, তারপরে কারণ সহ ব্যাখ্যা। তারিখ, তারপরে লেনদেন কিনা। এটার আসলে খুব বেশি প্রয়োজন নাই লেনদেন কিনা, কারণ লেনদেনগুলো নিয়ে আলোচনা করবো। আমাদের কোশ্চেন হলো শুধু লেনদেন যেগুলো ওগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা। তাহলে আমরা এই ঘরটার ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারি, এই ঘরের প্রয়োজন নেই। তারিখ দিয়ে, ঠিক আছে, তারপরে লেনদেন সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা, জাস্ট এইভাবে লিখে দিতে পারবো। লেনদেন সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা। এটা তুমি অনেকভাবে এই ঘরটার নাম লিখে কোনো সমস্যা নেই, বইতে যেভাবে আছে ওইভাবেও দিতে পারো, নোট বইতে যেভাবে আছে ওইভাবেও দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি শুধু এটা দেখাচ্ছি কিভাবে তুমি এক্সপ্লেন করবে, কথাগুলো একরকম যেন থাকে, ঠিক আছে? যেমন ধরো, সাপোজ ধরো 1 তারিখে বলতেছে ব্যবসায় মূলধন আনা হলো, তাহলে এখানে তারিখ দিবা 2017 ডিসেম্বর। ডিসেম্বর মাস না কোন মাস এটা? জানুয়ারি, ঠিক আছে, সরি, জানুয়ারির 1 তারিখ। তারপরে এখানে লিখবা, এটা তো লেনদেন, তাহলে লিখবা এ লেনদেন দিতে। এ যদি এখানে লেনদেনের ঘর দিতে চাও দিতে পারো, বইতে যদি থাকে দাও, সমস্যা নেই। এ লেনদেন টিতে, ঠিক আছে? এ লেনদেন টিতে, এটা একটা কমন একটা ডায়লগ হবে, এ লেনদেন টিতে। তাহলে তুমি আগে জাবেদা করবা নগদান হিসাব, ডেবিট টু মূলধন হিসাব, ক্রেডিট। আগে নগদ টাকা নিয়ে আলোচনা করবা। নগদান হিসাব কি বললাম আমি? ডেবিট। তাহলে তুমি বলবা এ লেনদেনটিতে একদিকে, এইভাবে শুরু করি আমরা, একদিকে ডেবিটটারে বলবো একদিকে, একদিকে নগদ টাকা, নগদান হিসাব ডেবিট, তার মানে কি নগদ টাকা। নগদ টাকা কি আমাদের? সম্পদ। তাহলে নগদ টাকা বলবো কি আমাদের? সম্পদ। নগদ টাকা সম্পদ এ বৃদ্ধি পেয়েছে, এ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে মানে ক্রেডিটটা বলবো, অপর দিকে মূলধন কি বাড়াবে? মালিকানা সত্ত্ব ও ই বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, এটা কেন স্ট্যান্ডার্ড আমি বলবো তোমাদেরকে। এটা হচ্ছে তুমি পুরাটা এক্সপ্লেন করলাম, হিসাব সমীকরণ, তারপরে নগদ টাকা। তোমার নগদ টাকা কি? তোমার সম্পদ। তারপরে সম্পদের কারণে কি বাড়বে? এ বাড়বে। অপরদিকে কি? মূলধন কি বৃদ্ধি করবে? মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি করবে। মানে এটা এক্সপ্লেনটা এত সুন্দর হয়েছে যে তুমি পুরাটা কথা লিখছো। নগদ টাকা তুমি এইভাবে অনেকেই ভাবে লিখে, নগদ এ বৃদ্ধি পেয়েছে, নগদ টাকা তোমার সম্পদ, এটা মিস করে। একদিকে সম্পদ এ বৃদ্ধি পেয়েছে, আরেকদিকে মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে, এভাবে যে মার্ক দিবে না এমন না। তবে এইটাই স্ট্যান্ডার্ড হবে। এই স্ট্যান্ডার্ডে যদি তুমি লিখতে পারো, একটা সিরিয়াল থাকবে, একটা ধাপ থাকবে যে তুমি প্রথমে কি বলতে চাও, যেন চিন্তা না করা লাগে। তোমার চিন্তার সিস্টেম এটাই হবে। শুরু হবে এ লেনদেনটিতে, একদিক দিয়ে প্রথমে ডেবিটটা বললাম, নগদ টাকা সম্পদ। নগদ টাকা কি আমাদের? সম্পদ। এ হিসাব সমীকরণে কি বৃদ্ধি পেয়েছে? এ বৃদ্ধি পেয়েছে। আরেকদিকে অপরদিকে মূলধন মালিকানা সত্ত্ব, আমরা জানি মূলধন ক্রেডিট হওয়া মানে কি? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাওয়া, ওই বৃদ্ধি পেয়েছে। শেষ। 1 নাম্বার, সরি 1 তারিখ। জানুয়ারির এরপরে কত তারিখ আছে? 2 তারিখ কি লেনদেন না, রাইট? তারপরে 7 তারিখ। আচ্ছা 7 তারিখ তো আর এখানে ডট দিলেই হবে, আর জানুয়ারি লেখার প্রয়োজন নেই। ধারে পণ্য বিক্রয়, এটা জাবেদা কি হবে? জাবেদা না করলে আমরা কিন্তু পারবো, ঠিক আছে? জাবেদা না করলে তুমি ইকুয়েশনও পারবো না, তুমি কিচ্ছু পারবো না। দেনাদার হিসাব, ডেবিট টু বিক্রয় হিসাব, মনে থাকবে না? তাহলে আবার একইভাবে আমরা শুরু করব। এ লেনদেনটিতে একদিকে দেনাদার সম্পদ এ বৃদ্ধি পেয়েছে, ঠিক
ঠিক আছে। এ লেনদেনটিতে একদিকে দেনাদার সম্পদ এ বৃদ্ধি পেয়েছে, অপর দিকে পরেরটুকু ক্রেডিটটা বলবা অপর দিকে দেনাদার হিসাব ডেবিট টু বিক্রয় ক্রেডিট না, অপর দিকে বিক্রয় আয়, বিক্রয় আমাদের কি আয়, মালিকানা সত্ত্ব বিক্রয় মালিকানা সত্ত্ব বলতে পারো অথবা আয় বৃদ্ধিও বলতে পারো। ঠিক আছে, কি বলবা? বিক্রয় মালিকানা সত্ত্বই বলি নাকি আয় বলবো? আয় বলো, সমস্যা নাই। বিক্রয় আয়, আয় বৃদ্ধি, আয় ওই বৃদ্ধি পেয়েছে, আয় বলে ওই বৃদ্ধি পেয়েছে। যদি হিসাব সমীকরণের কথা চিন্তা করি তাহলে আয়ের জন্য, আয় ব্যয় উৎপাদনের জন্য আমরা কি বলতে পারি? মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব এটা বললে ভালো হয়। বিক্রয় আয়, আয় ওই বৃদ্ধি পেয়েছে এইভাবে না বলে, আচ্ছা এটাও হবে, সমস্যা নেই, একই কথা। অথবা তোমরা বলতে পারবা বিক্রয় মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে। বিক্রয় কি হবে? মালিকানা সত্ত্ব ওই বৃদ্ধি পেয়েছে। আর যদি লিখতে চাও বিক্রয় আয়, যদি এইভাবে সহজ থাকে তাহলে এইভাবে দিবা। আর যদি আমাদের এখানে ক্রয় থাকতো, ব্যয় হতো, তাহলে লিখতাম ক্রয় ব্যয় ওই হ্রাস পেয়েছে, কারণ ব্যয়ের কারণে ওই হ্রাস পায় আর আয়ের কারণে ওই বৃদ্ধি পায়। তারপরে যেমন ধরো 10 তারিখেরটা যখন তুমি এক্সপ্লেন করবা, আমরা 10 তারিখেরটা এক্সপ্লেন করে দেখাই তোমাদেরকে। এ লেনদেনটিতে সেম একই কথা ইউজ করবা। এ লেনদেনটিতে একদিকে মণিহারি ব্যয়, মণিহারি আমাদের ব্যয় ভাই, মণিহারি ব্যয় ওই হ্রাস পেয়েছে, ওই আগে ডেবিটটা বললাম হ্রাস। এ লেনদেনটিতে একদিকে মণিহারি ব্যয়, মণিহারি আমাদের কি ব্যয় ওই হ্রাস পেয়েছে, অপর দিকে নগদ টাকা সম্পদ এ হ্রাস পেয়েছে, অপর দিকে নগদ টাকা আমাদের কি সম্পদ এ হ্রাস পেয়েছে। এইভাবে করে তুমি আলোচনা করবে। এটা একটু প্র্যাকটিস করা লাগবে, আমি আর বোর্ডে লিখবো না, আমি একটু বুঝাই দিই। যেমন 12 তারিখেরটা লেনদেন না, এটার প্রয়োজন নাই। সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। আমরা কার কাছ থেকে টাকা পাই? দেনাদারের কাছ থেকে টাকা পাই। তাহলে আমরা এটা একটু যাবে তো আরেকবার একটু মনে করি, নগদান হিসাব ডেবিট টু দেনাদার হিসাব ক্রেডিট, অথবা সুমনা ট্রেডার্সও লেখা যায়, নগদান হিসাব ডেবিট টু সুমনা ট্রেডার্স, অথবা দেনাদার লিখে ব্র্যাকেটে নামটাও লেখা যায়। এক কথায় একদিকে আমাদের নগদ টাকা, এভাবে লিখবো যখন এটা এক্সপ্লেন করবো। এই লেনদেনটিতে একদিকে আমাদের নগদ টাকা সম্পদ এ বৃদ্ধি পেয়েছে, আরেকদিকে দেনাদার সম্পদ এ বিজ্ঞাপন বাবদ পরিশোধ, বিজ্ঞাপন হিসাব ডেবিট টু নগদান হিসাব। এই লেনদেনটিতে একদিকে বিজ্ঞাপন ব্যয় ওই হ্রাস পেয়েছে, বিজ্ঞাপন ব্যয় ওই হ্রাস পেয়েছে, আরেকদিকে নগদ টাকা সম্পদ এ হ্রাস পেয়েছে। এইভাবে করে আমাদের এই খ নাম্বারটার অ্যান্সার করবো লেনদেন কিনা। সেম কোশ্চেন তোমার 1 আর 2 এর কিন্তু সৃজনশীলের যে কোশ্চেনগুলো আছে এটা একদম সেম। এরপরে জয়েন্ট ব্রাদার্স এর লেনদেন দ্বারা হিসাব সমীকরণের উপরে প্রভাব দেখো। আমি তোমাদেরকে বিবরণী ছকটা করে দিব 3 নম্বর অঙ্ক থেকে। 2 নম্বর অঙ্কের আমি তোমাদেরকে বিবরণী ছক করে দিব না, তবে বিবরণী ছকটা আমি 2 নম্বর অধ্যায়টা আলোচনা করে দিতেছি। আমরা একটু বিবরণী ছকটায় কোথায় বসবে এটা পরে আমি 3 নম্বর অঙ্কটা করাই দিলেই তো তোমাদের একটা আইডিয়া হবে। যখন তুমি 2 নম্বর অঙ্কটা করবা তখন তুমি একটা আইডিয়া পাবা কোথায় কোথায় বসবে, আমি তোমাদেরকে বুঝাই দিই। শোনো, এখানে সম্পদ যেই কয়টা হবে প্রত্যেকটার জন্য আলাদা ঘর হবে, একটা করে ঘর করলেই হবে। দায়গুলোর জন্য একটা ঘর হবে, তবে তোমার আয় ব্যয় উত্তোলন এটার জন্য মূলধনের একটা ঘর হবে, এটা একটু মনে রাখতে হবে। যাই হোক, ব্যবসায় মূলধন আনা হলো। আমরা 3 নম্বর অঙ্ক করবো কিভাবে ঘরটা করতে হবে, তখন আমি আরেকবার দেখাই দিব। ব্যবসায় মূলধন আনা হলো, সেম জাবেদা করতে হবে, নগদান হিসাব ডেবিট টু মূলধন হিসাব ক্রেডিট। নগদ টাকা বাড়বে, নগদের ঘরে আমরা বাড়াবো, আর মূলধন বাড়বে, মূলধনের ঘরে আমরা বাড়াবো। কোন কোন ঘরে যাবে এটা তোমার বুঝতে হলে কি করতে হবে? জাবেদা করে দেখতে হবে যে কোন কোন ঘরে এগুলোরে পাঠানো যাবে। তারপরে ধারে পণ্য বিক্রয়, দেনাদার হিসাব ডেবিট টু বিক্রয় হিসাব ক্রেডিট। একদিকে দেনাদার বাড়বে, একদিকে আমাদের দেনাদার বাড়বে, আরেকদিকে বিক্রয় কি আমাদের আয়, আরেকদিকে আয় বাড়বে। যাই হোক, তারপর হচ্ছে নগদে মণিহারি ক্রয়, মণিহারি হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। মণিহারি কি আমাদের ব্যয়, একদিকে আমাদের মণিহারি নামক ব্যয় হলে মূলধন থেকে কি করতে হবে? মাইনাস। আরেকদিকে নগদ টাকা কমতেছে, তাহলে নগদ থেকে কি করব? মাইনাস। সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল।
তাহলে নগদান হিসাব ডেবিট টু দেনাদার হিসাব ক্রেডিট। একদিকে নগদ টাকা বাড়বে, আরেকদিকে দেনাদার কমবে। বিজ্ঞাপন বাবদ পরিশোধ, বিজ্ঞাপন আমাদের ব্যয়, আর ব্যয় হইলে মূলধন থেকে কি করতে হবে মাইনাস, আর নগদান হিসাব ক্রেডিট, আরেকবার হাতে নগদ থেকে কি করতে হবে মাইনাস করতে হবে। এই হলো বিবরণী ছকে করবা। আমরা 3 নম্বর অঙ্কে সরাসরি যাচ্ছি, ওইখানে আমি বিবরণী ছকটা তোমাদেরকে করে দিব। আগে এই 3 নম্বর অঙ্কটা কেন ইম্পর্টেন্ট, কারণ এটা একটা সেবামূলক ব্যবসা। সেবামূলক ব্যবসার যে জাবেদাগুলো আছে, এটা প্রায়ই আমাদের দেখি যে আমাদের স্টুডেন্ট যারা আছে এদের সমস্যা হয়, যার জন্য আমরা একটু জাবেদাগুলো দেখবো। সেবামূলক প্রতিষ্ঠানে তোমার শুধু জাবেদার মধ্যে চেঞ্জ থাকে, বাকি সব খরচের জাবেদা তো সেম। শুধু আয়ের বেলায় তোমারে বলবে যে সেবা দিয়ে টাকাটা আর্ন করা হয়েছে, সেবা দিয়ে হয় আমরা টাকা পাবো, তা নাইলে টাকাটা আমরা পাবো না। যখন আমরা সেবা দিয়ে টাকাটা পাবো, জাবেদা হবে নগদান হিসাব ডেবিট টু সেবা আয় ক্রেডিট। আর যখন সেবা দিয়ে টাকাটা পাবো না, দেনাদার হিসাব ডেবিট টু সেবা আয় ক্রেডিট। যেমন নগদে বিক্রি করলে যে জাবেদা হবে, ধারে বিক্রি করলে যেই জাবেদাটা হবে, সেম জাবেদাটা, শুধুমাত্র বিক্রয়ের জায়গায় তোমার কি লিখতে হবে সেবা। তবে কতটা অনেকভাবে থাকতে পারে, যে একটি গাড়ি মেরামত করে টাকা পাওয়া গেল, যে একটা কাপড় সেলাই করে টাকা পাওয়া গেল, একজন মক্কেলকে আইনি সেবা দিয়ে টাকা পাওয়া গেল, একজন ডাক্তার প্রেসক্রিপশন করে টাকা পেল, একজন আর্কিটেক্ট একটা ডিজাইন করে টাকা পেল। এরকম সার্ভিস দিয়ে যদি টাকা আমরা পাই, সেক্ষেত্রে আমরা লিখব নগদান হিসাব ডেবিট টু সেবা আয় ক্রেডিট। আর সার্ভিস দিয়ে যদি টাকা না পাই, নগদের জায়গায় জাস্ট দেনাদার হিসাব ডেবিট টু সেবা আয়। এই সেবামূলকের একটু চেঞ্জ যাবে না, বাকি সব আগের যাবে না। যেমন ধরো আমি তোমাদেরকে আগে জাবেদাগুলো করে দিচ্ছি। আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো, এই জায়গাটায় তোমরা ধোঁকা খাবা। এই যে বিনিয়োগটা, আমরা অনেকে মনে করি কি যে এটা তো বিনিয়োগ করা হয়েছে, বিনিয়োগ হিসাব ডেবিট হবে না। এখানে বিনিয়োগ হিসাব ডেবিট হবে না, এখানে হবে মালিক টাকা দিয়ে বিজনেস স্টার্ট করতেছে, বিনিয়োগ করতেছে, মালিক বিনিয়োগ করছে, এখানে জাবেদা হবে নগদান হিসাব ডেবিট টু মূলধন হিসাব। ঠিক আছে, নগদান হিসাব ডেবিট টু মূলধন হিসাব ক্রেডিট, এটা যাবে তবে এরকম। অফিস ভাড়া পরিশোধ করা হয়েছে 18,000 টাকা, তাহলে ভাড়া হিসাব ডেবিট টু নগদান হিসাব। অফিস ভাড়া পরিশোধ করা হয়েছে, ভাড়া হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হলো 40,000 টাকা, সেবা সরঞ্জাম হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব ক্রেডিট। ধারে সেবা সরঞ্জাম ক্রয় করা হয়েছে, এতে আমাদের পাওনাদার বাড়বে। সেবা সরঞ্জাম একটা স্থায়ী সম্পদ, সেবা সরঞ্জাম হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব, যেহেতু ধারে কেনা হয়েছে পাওনাদার বাড়বে। মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হয়েছে, এই যে চলে আসছে, এটি সেবামূলক প্রতিষ্ঠানের জাবেদা। নগদে আইনি সেবা দেওয়া হয়েছে, ভালো কথা, নগদান হিসাব ডেবিট টু সেবা আয় হিসাব ক্রেডিট। একদিকে নগদ টাকা বাড়বে, আরেকদিকে আয় বাড়বে। কর্মচারীদের বেতন পরিশোধ, বেতন হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, ব্যাংক থেকে যদি ঋণ নেওয়া হয় তাহলে আমাদের নগদ টাকা বাড়বে। এই 1 নম্বর অঙ্কে ছিল মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নিচ্ছে, এখানে কিন্তু কোনো জায়গায় বলে নেই মালিকের ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নেওয়া হয়েছে, এখানে বলছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, তাহলে নগদান হিসাব ডেবিট টু ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো, ধারে ওইখানে ছিল নগদ আইনি সেবা দেওয়া ছিল, তো যখন নগদ আইনি সেবা দেওয়া হয়েছিল তখন জাবেদা ছিল নগদান টু সেবা। আর এখন বলছে ধারে আইনি সেবা দেওয়া হয়েছে, দেনাদার হিসাব ডেবিট অথবা প্রাপ্য হিসাব ডেবিট টু সেবা আয়। তুমি দেনাদারও লিখতে পারো, আবার প্রাপ্য হিসাবও লিখতে পারো, সমস্যা নেই, দেনাদার লিখো, দেনাদার হিসাব ডেবিট টু সেবা আয়। বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ 30,000 টাকা। তাহলে আমরা যখন টাকা দেই তখন মনে রাখতে হবে আমরা পাওনাদারকে টাকা দিই, আর যখন টাকা পাই তখন আমরা পাওনাদারের কাছ থেকে টাকা পাই। তো এইখানে বাকিতে যে সেবা সরঞ্জামটা আমরা কিনছিলাম তখন পাওনাদার ছিল 40,000 টাকা, এখন পাওনাদারকে আমরা কত টাকা পরিশোধ করতেছি 30,000 টাকা। আর এটা যাবে তবে পাওনাদার হিসাব ডেবিট টু নগদান হিসাব, একদিকে পাওনাদার কমবে আরেকদিকে নগদ টাকা কমবে। আচ্ছা যাই হোক, সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য কত, আমি সৃজনশীল নিয়ে আলোচনা করতেছি তোমাদের সাথে। এখন সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য কত, আমাদের টোটাল সেবা সরঞ্জাম আমরা কত টাকা ধারে কিনছিলাম 40,000 টাকা, এর মধ্যে আমরা কত টাকা পরিশোধ করছি 30,000 টাকা, তাহলে অপরিশোধিত মূল্য কত টাকা, এটা নিজে নিজে বের করা যায়, খুবই সহজ 2 মাস পাওয়ার জন্য। মাস শেষে জনাব আসপিয়ার স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করো। স্বত্বাধিকারের পরিমাণ নির্ণয় করতে গেলে আমি অনেকেরই দেখছি সমস্যা হয়, অথচ স্বত্বাধিকার মানে কি, অনার্স ইকুইটি, এ সমান সমান এল প্লাস ওই বাইরে কখনো হিসাব বিজ্ঞান যাবে না। তাহলে তোমার কাছে জানতে চাচ্ছে যে অনার্স ইকুইটির পরিমাণ কিভাবে তুমি নির্ণয় করবে, তাহলে একটু আমরা দেখি একটা নজর যে অনার্স ইকুইটির পরিমাণ আমরা কিভাবে নির্ণয় করব।
আচ্ছা, তো আমরা এটা নর্মাল যে ঘরটা আমরা ডিটেলস নর্মালি যে সৃজনশীলগুলো অ্যান্সার করি সেম ঘর হবে। বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ, এই হলো তোমার ঘর। স্বত্বাধিকারের পরিমাণ যদি নির্ণয় করতে বলে মূলধনের সাথে আয়গুলোরে কি করতে হবে প্লাস, ব্যয় আর উত্তোলন কি করতে হবে, শেষ, ইজি কথা। তবে মূলধনের সাথে আয় হইতে হবে। টাকা পাইলে কিন্তু আয় হবে না, টাকা দিলেই ব্যয় হবে না, ব্যয় হইতে হবে। আর ব্যয় কাকে, কোনগুলো আমাদের ব্যয়, প্রতিষ্ঠানের বেতন, বিজ্ঞাপন, ভাড়া, যে ব্যয়গুলো আছে এগুলো আমাদের আলাদাভাবে মুখস্থ করানো আছে। দেখে দেখে চিনতে হবে কোনটা আমাদের ব্যয়। যেমন ধরো আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো, তুমি ইচ্ছা করলে আরেকটা ঘর টানতে পারো, তারিখের ঘরটা 2017 এভাবে দিলা, ঠিক আছে। এটা কি মাস? জানুয়ারি না মে, তাহলে মে দিলা 1, তাহলে কত টাকা বিনিয়োগ করা হয়েছে? তাহলে বিনিয়োগ, ব্যবসায় বিনিয়োগ এটুকু লিখতে পারো, ঠিক আছে। অথবা আইন পেশায় বিনিয়োগ, যেটা তোমার ভালো লাগে, সমস্যা নেই। আইন পেশায় বিনিয়োগ কত টাকা আছে? 1 লক্ষ টাকা। জাস্ট কি করতে হবে এটাতে, এটার সাথে আমাদের এই মূলধনের সাথে আয়গুলোরে কি করতে হবে, যোগ করতে হবে, ব্যয় আর উত্তোলন কি করতে হবে, মাইনাস করতে হবে। অফিসের ভাড়া পরিশোধ 18,000 টাকা, ঠিক আছে। তাহলে এটা কত তারিখ? 4 তারিখ। অফিসের ভাড়া পরিশোধ, ভাড়া হিসাব লিখলাম। অফিসের ভাড়া আমরা কত টাকা পরিশোধ করছি? 18,000 টাকা। তাহলে এটা আমরা কি করব, এখানে একটু মাইনাস চিহ্ন দিয়ে দেব, এখানে মাইনাস লিখতে হবে। আমরা সাথে সাথে এটা মাইনাস করে দেব। পরবর্তী অনেকে শেষে মাইনাস করে, আমরা সাথে সাথে করে দেব। আমরা কেন ভাড়ারে মাইনাস করতেছি ভাই? কারণ আমরা জানি সি প্লাস আর, অনার সিকিউরিটি মানে কি, অনার সিকিউরিটি সমান সমান সি প্লাস আর মাইনাস সি মাইনাস বি, মানে মূলধনের সাথে শুধু আয় রেখি করতে হবে আর ব্যয়ের উপর রেখি করতে হবে। স্বত্বাধিকারের পরিমাণ, মালিকানা সত্ত্বের পরিমাণ জানতে চাইলে সেম অ্যান্সার হবে। মূলধনের সাথে এটা কিন্তু অনেকেরই কনফিউজ হয়ে যাও তোমরা এটা অ্যান্সার করতে গিয়ে। অথচ এটা কত সহজ জিনিস যে তুমি শুধু মূলধনের সাথে আয় আর ব্যয় যোগ করবা, ব্যয় আর উত্তোলন কি করবা, বিয়োগ করবা। তাহলে 1 লাখ থেকে যদি 18,000 টাকা চলে যায়, কত টাকা থাকবে? 82,000 টাকা হইল এটা। এরপরে সেবা সরঞ্জাম ধারে কেনা হয়েছে, সেবা সরঞ্জাম সম্পদ, একদিকে সম্পদ বাড়বে আর একদিকে দায় বাড়বে, তাহলে আমাদের অনার সিকিউরিটির কোনো পরিবর্তন হবে না। মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হয়েছে, হ্যাঁ সেবা দিলে আয় হবে, আয় হলে মূলধনের সাথে কি করতে হবে প্লাস। তুমি ডাইরেক্ট কিন্তু সেবা আয়, এত কথা লেখার দরকার নেই, সেবা আয় পুরাটা লিখতে চাইলে পুরাটা লিখবো, কোনো সমস্যা নেই। কত টাকা? 30,000 টাকা। তাহলে 30,000 টাকা আমরা আয় দেখাই দিচ্ছি। তাহলে এখানে কত টাকা হচ্ছে? 1,12,000 টাকা। আচ্ছা, তারপর হচ্ছে অফিস কর্মচারীর বেতন পরিশোধ, বেতন হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। বেতনটা আমাদের ব্যয় হইলে কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে বেতনটা আমরা কি করে দিলাম? মাইনাস। বেতন কত টাকা আছে? 10,000 টাকা, মাইনাস করে দিলাম। তাহলে এখন কত টাকা হবে? 1,02,000 টাকা। এরপরে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে, নগদান হিসাব ডেবিট টু ব্যাংক ঋণ ক্রেডিট। এখানে আয়ও নাই ব্যয়ও নাই, কিন্তু অনেকেই কিন্তু ব্যাংক থেকে ঋণ নিছি, নগদ টাকা পাইছি, তাহলে এটা এই ভুল ধারণা থেকে বের হয়ে আসতে হবে। নগদ টাকা পাইলে আয় হবে না, নগদ টাকা দিলেও ব্যয় হবে না, আয় আর ব্যয় হইতে হবে। আর আয় আর ব্যয়ের জন্য আমাদের কোনগুলো প্রতিষ্ঠানে আয়, কোনগুলো প্রতিষ্ঠানে ব্যয়, এটা তোমার ভালো করে জানতে হবে। মক্কেলদের ধারে আইন হিসেবে রয়েছে, দেখো এখানে কিন্তু তুমি টাকা পাও না, এখানে যাবে কি দেনাদার হিসাব ডেবিট টু সেবায়, কিন্তু আয় হয়ে গেছে, টাকা তুমি পরে পাবা, সমস্যা নেই। দেনাদার হিসাব ডেবিট টু সেবায় ক্রেডিট। তাহলে এটারে আমরা কি লিখতে পারি? সেবা আয়। কত টাকা? 60,000 টাকা। তাহলে এখানে কত হচ্ছে? 1,62,000 টাকা। এরপরে বাকিতে কৃত সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ। এখানে আবার দেখো টাকাটা আমরা পরিশোধ করছি সেবা সরঞ্জামের, কিন্তু এখানে কোনো আয়ও হয় নাই ব্যয়ও হয়নি, যার জন্য আর আসবে না। তাহলে এই যে 1,62,000 টাকা, এটা নিচে নামানোর দরকার নেই যেহেতু আর নাই। তাহলে 1,62,000 টাকাই তোমার অ্যান্সার, মালিকানা সত্ত্বের পরিমাণ। এই মালিকানা সত্ত্বের পরিমাণ, স্বত্বাধিকারের পরিমাণ, অনসিকিউরিটির পরিমাণ, তারপরে আরো কি আসতে পারে তোমার, এই তো এই কয়েকটা বাংলা কথা থাকতে পারে। তো এই স্বত্বাধিকারের পরিমাণ সবগুলোতেই সেম হবে, মূলধনের সাথে আয়গুলোরে প্লাস ব্যয় আর উত্তোলনকে বুঝাইতে পারছি। এখন আসো আমরা বিবরণী ছক নিয়ে আলোচনা করব। ক নাম্বার শেষ। গ নাম্বারে তোমাদেরকে বিবরণী ছকের মধ্যে, বিবরণী ছক করার জন্য আগে দেখতে হবে তোমার কয়টা ঘর এখানে করতে হবে, কারণ বিবরণী ছকের নির্ধারিত কোনো ঘর থাকে না।
আগে জাবেদাগুলো এই এতক্ষণ যে আমরা পড়লাম পুরো অঙ্কটা, এই সময় তোমার মাথায় নিতে হবে যে কয়টা এখানে আমার সম্পদ আছে, কয়টা আমার এখানে দায় আছে। যেমন ধরো যখন আমি অঙ্কটা পড়তেছিলাম আমি দেখছিলাম যে এখানে নগদ টাকা আছে, এখানে সেবা সরঞ্জাম আছে, এখানে দেনাদার আছে। কয়টা সম্পদ আছে? তিনটা। এই যে পড়ার সময় খ নাম্বার পড়তে পড়তে গ নাম্বার মাথায় আইডিয়া নিয়ে নিতে হবে যে আমার কয়টা সম্পদ আছে, কয়টা দায় আছে। আর এটার জন্য দুইটা পক্ষ খুব ভালো করে আলাদা করতে জানতে হবে। যাই হোক, সম্পদ তোমার তিনটা হবে। দায় পাশে কয়টা পাইছি আমরা? ধারে আমরা সেবা সরঞ্জাম কিনছি, তাহলে ওইখান থেকে কি আসতেছে? পাওনাদার। আমরা ব্যাংকের থেকে ঋণ নিছি, ওইখানে ব্যাংক ঋণ একটা দায়, তাহলে দুইটা দায়। আর মূলধনের জন্য একটা ঘর হবে, তাহলে দায় পাশে ঘর কয়টা হবে? তিনটা। সম্পত্তি পাশে ঘর কয়টা হবে? তিনটা। আর দায় পাশে ঘর হবে কয়টা? তিনটা। এখন তিনটা ঘর কিসের ঘর? এগুলো তিনটা সম্পদের ঘর হবে। খতিয়ানের মতো তোমার অঙ্কটা পড়ে পড়ে বুঝতে হবে যে আমার এই টোটাল ইকুয়েশনের ভিতরে, হিসাব সমীকরণের ভিতরে কয়টা ঘর করতে হবে। ঠিক আছে? নগদ টাকা ছিল, আমাদের সেবা সরঞ্জাম ছিল, আর দেনাদার ছিল। অপর পৃষ্ঠে দায় পাশে ছিল আমাদের পাওনাদার, ব্যাংক ঋণ আর মূলধন। যাই হোক, আমরা একটু শুরু করতেছি, আমরা একটু লক্ষ্য করবো বিবরণী ছকটা কিভাবে করে করতে হয়। এটা হচ্ছে মন্তব্য, ডান পাশে মন্তব্যটা লিখবো, আর এখানে হচ্ছে তারিখ। এই তিনটা ঘর কমন, এই তিনটা ঘর তুমি আগে করে নিবা। তারপরে এটা হচ্ছে উদ্বৃত্ত, উদ্বৃত্ত তারিখ, উদ্বৃত্ত, আর ওই পাশে কি থাকবে? এরপরে যেহেতু সম্পত্তি পাশেও তিনটা ঘর, দায় ও মালিকানা সত্ত্ব। অ্যাকাউন্টিং ইকুয়েশনের টোটাল কয়টা পাশ থাকে? দুইটা। এ সমান সমান এল প্লাস অ্যাসেট সমান সমান লায়াবিলিটি এন্ড অনার্স। দুইটা সাইড না, একটা হলো সম্পত্তির সাইড আর একটা দায় ও মালিকানা সত্ত্বের সাইড। এই দুইটা মিলায় এটা সমান হবে। সেম একই জিনিস, যেদিন আমরা প্রথম হিসাব বিজ্ঞান শুরু করছি ওই দিনেও তোমার এই অ্যাকাউন্টিং ইকুয়েশন করাইছি। আবার যখন তুমি আর্থিক অবস্থার বিবরণীতে যাবে 10 নম্বরতে, তখনও দেখবা যে এইটাই প্রমাণ করতেছে যে সম্পত্তি সমূহ সমান সমান দায় এবং মালিকানা। তো যাই হোক, আমি দেখো প্রায় সমান নিচ্ছি, এই মাঝখানটারে এইভাবে করে দুইটা দাগ দিয়ে একটু আলাদা করে দিবা। আমরা এইটারে আবার দায় পাঁচটারে আবার তিন ভাগে, মানে মাঝখান থেকে ভাগ করে তিনটা ঘর বানাবো। যেহেতু দায় আমাদের এই অঙ্কে কয়টা আছে? তিনটা। চারটা থাকলে চারটা ঘর বানাবো। আর সম্পত্তি পাশেও ঘর কয়টা বানাবো? তিনটা। একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে লিখবো সম্পত্তি সমূহ, সম্পত্তি সমূহ। তাহলে প্রথমটা আছে আমাদের নগদ, তারপরেটা সেবা সরঞ্জাম, তারপরেটা দেনাদার। আচ্ছা, এখানে হচ্ছে দায় ও মালিকানা সত্ত্ব। দায় ও মালিকানা সত্ত্বে আমাদের কি আছে? পাওনাদার, ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ, আরেকটা হচ্ছে পাওনাদার, ব্যাংক ঋণ। বুঝাতে পারছি ঘরগুলো? এখানে আর কোনো সমস্যা আছে কারো? তাহলে এখন অঙ্কটা শুরু করব। আমরা একটা একটা করে পড়বো, একটা একটা করে আমরা এন্ট্রি দিব। আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হলো। কোনো ওয়ে নাই ভাই, ঘুরে ফিরে একই কথা বারবার বলি যে দুইটা পক্ষ জাবেদা করা লাগবে। ডেবিট ক্রেডিট নির্ণয় করা ভুল করলা, জাবেদায় ভুল, ইকুয়েশনে ভুল, জাবেদায় ভুল, খতিয়ানে ভুল, জাবেদায় ভুল, রেয়ামিলে ভুল, মানে এভরিথিং যেখানে তুমি যাবা ফাইনাল অ্যাকাউন্টের সমন্বয়গুলো জাবেদা করে করে করতে হবে, যার জন্য তোমরা জাবেদার উপরে প্রেশার দাও। আইন পেশায় 1 লক্ষ টাকা বিনিয়োগ করা হয়েছে মে 2, 2017 3 মে কত তারিখে? এটা 2 তারিখ। জাবেদা করি কত টাকা? এটা 1 লক্ষ টাকা। নগদান হিসাব ডেবিট টু মূলধন হিসাব, নগদান হিসাব ডেবিট টু মূলধন হিসাব ক্রেডিট। নগদ টাকাও বাড়বে, মূলধনও বাড়বে। ঠিক আছে, বাস শেষ। 1 তারিখ তোমার 2 তারিখ কমপ্লিট। এটা দাগ দিয়ে আটকে যাবে। দাগ দিয়ে আটকানোর পরে এই যে 2 তারিখের আবার রেজাল্টটা নামাইতে হয়, এটারই নাম হচ্ছে উদ্বৃত্ত। তাহলে নগদ কত ছিল? 1 লাখ। আর মূলধন তোমার কত ছিল? 1 লাখ। আর এই মূলধনের ঘরে যদি কিছু আসে তাহলে তখন মন্তব্য লিখতে হবে মূলধন আনায়ন, মানে মূলধন আনা হয়েছে আর কি। আনায়ন লিখে মূলধন বিনিয়োগ লিখে একটা লিখলেই হয়, সমস্যা নেই। শুধু মূলধনের ঘরে কিছু আসলে কি আসতে পারে? আয় আসবে, আর কি আসবে? ব্যয়। আর আমরা তো দেখলামই যে আমরা যখন খ নাম্বার করছি মূলধনের ঘরে কত আসবে মনে আছে? 1,62,000। ওই মালিকানা সত্ত্ব, মানে মূলধনের ঘরটাই আমরা করছিলাম। কিছুক্ষণ আগে ঘ নাম্বার যেটা করছে ওটা মূলধনের ঘরেই করছে, ওগুলোই আসবে মূলধনে, আর কিছু আসবে না। তো এটাই মালিকানা সত্ত্বের ঘরে শুধু আয় আসবে, যখন আয় হবে
তখন তুমি লিখবা আয়, যখন ব্যয় হবে তখন কি লিখবা ব্যয়, মালিকের উত্তোলন থাকলে কি লিখবা উত্তোলন। মন্তব্যের ঘরে শুধু মূলধনের ঘরে আসলেই লেখা যাবে, মূলধনের ঘরে না আসলে মন্তব্যের ঘরে লেখা যাবে না। অফিসের ভাড়া পরিশোধ 4 তারিখ, কত টাকা পরিশোধ করা হয়েছে? 18,000 টাকা। তাহলে তুমি এটা জাবেদা করে করতে হবে, ভাড়া হিসাব ডেবিট, ভাড়া কি আমাদের ব্যয় আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে ভাড়া আমরা কত টাকা দিছি? 18,000 টাকা। ভাড়া আমাদের কি ব্যয়, ভাড়া হিসাব ডেবিট টু নগদান হিসাব, তাহলে নগদ টাকা কমতেছে, নগদ টাকাও কমাই দিলাম। শেষ। কোন কোন ঘরে যাবে, এতগুলা ঘরের মধ্যে কিছুক্ষণ পরে তুমি যখন একসাথে ঘরটাতে দেখবা অনেক ক্রিটিক্যাল লাগবে অঙ্কটা, যে কোন ঘরে কিভাবে যাবে কিভাবে বুঝবো। কিন্তু তুমি একটা একটা ভাইয়া নেমে যখন করতে থাকবা, একটু একটু করে করতে থাকবা, তখন সহজ হবে। আমাদের এই বিল্ডিংটা যখন তুমি একসাথে দেখবা, যখন তুমি চিন্তা করবা যে কোন জায়গা থেকে শুরু করবো, তখন ক্রিটিক্যাল লাগবে। কিন্তু নিচের থেকে যখন আস্তে 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 একতলা কমপ্লিট হয়েছে, 2 তলা কমপ্লিট হয়েছে, তখন কিন্তু ক্রিটিক্যাল লাগবে না। কিন্তু একসাথে যখন দেখবো তখন মনে হবে যে এত মানে এটা কিভাবে করে করা যাবে, এই বিল্ডিং এই কনস্ট্রাকশন কিভাবে করা যাবে। স্টেপ বাই স্টেপ করা হয়, এগুলো আস্তে আস্তে করা হয়, যার জন্য এটা কিন্তু খুবই সহজ, ক্রিটিক্যাল না। জাবেদা যারা পারবা। তাহলে জাবেদা ছিল ভাড়া হিসাব ডেবিট, এটা ব্যয়, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখানে কত টাকা হচ্ছে? 82,000 টাকা। মূলধন কত টাকা হবে? 82,000 টাকা। এরপরেরটা বলছে সেবা সরঞ্জাম ধারে ক্রয় করা হয়েছে, সেবা সরঞ্জাম হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব ক্রেডিট। সেবা সরঞ্জাম এটা কত তারিখ ছিল? এটা ছিল হলো 8 তারিখ, আর টাকার অ্যামাউন্ট হবে 40,000। 8 তারিখ, টাকার অ্যামাউন্ট 40,000। সেবা সরঞ্জাম হিসাব ডেবিট, সেবা সরঞ্জাম বাড়াচ্ছি। আর মূল পাওনাদার হিসাব ক্রেডিট মানে কি, যে ধারে ক্রয় করা হলে পাওনাদার বাড়বে। আর আমরা জানি প্রত্যেকটা অ্যানসারের সময় কি লিখতে হবে? উদ্ধৃত। তো এইটারও যখন আমরা দাগ দিয়ে আটকাবো উদ্ধৃত। নগদ আছে কত? 82,000। 40,000 টাকা আছে আমাদের সেবা সরঞ্জাম, পাওনাদার আছে কত টাকা? 40,000 টাকা। আর 82,000 টাকা কি আছে আমাদের? দেখো আমরা কিন্তু মন্তব্যের ঘরে কিছু লিখলাম না। কেন লিখলাম না? কারণ এই ঘরে আসেনি। এটা আসছিল সেবা সরঞ্জাম হিসাব ডেবিট টু পাওনাদার হিসাব ক্রেডিট। একবার সেবা সরঞ্জাম বাড়াইছি, আরেকবার পাওনাদার বাড়াইছি। যেহেতু মূলধনের ঘরে আসে নাই, তাহলে এখানে মন্তব্যে কিছু লেখা যাবে। আচ্ছা, এরপরেরটা কি বলতেছে দেখি একটু। মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হয়েছে, নগদান হিসাব ডেবিট টু সেবা আয় ক্রেডিট। একদিকে নগদ টাকা বাড়বে, আরেক দিকে আমাদের আয় বাড়বে। তাহলে এটা হচ্ছে 12 তারিখ, আর টাকার অ্যামাউন্ট হচ্ছে 30,000। তাহলে আমরা 12 তারিখ দিব আগে। নগদান হিসাব ডেবিট, আগে নগদান হিসাব ডেবিট, আগে ডেবিটটা করবো। কত টাকা যেন? 30,000 টাকা। নগদান হিসাব ডেবিট টু সেবা আয় ক্রেডিট। আচ্ছা, নগদান হিসাব ডেবিট টু সেবা আয় ক্রেডিট। নগদ টাকা বাড়বে, আরেকদিকে সেবা আয় বাড়বে। এখানে আমরা লিখবো আয়। ঠিক আছে ভাই, এখানে আয় লিখবো। 82,000 টাকার সাথে যদি আমরা 30,000 টাকা প্লাস করে দিই, কত টাকা হয়ে যাবে? 1,12,000 টাকা। এটার উদ্ধৃত লিখে দিও তোমরা, যেটা যোগ বিয়োগ করি ওটাকে আমরা উদ্ধৃত বলি। 40,000 টাকা। এখানে কত টাকা আছে? পাওনাদার 40,000 টাকা। তারপরে আমাদের এখানেও কত টাকা হবে? 1,12,000 টাকা। আর দেখো আমরা জাবেদাটা করছি নগদান হিসাব ডেবিট টু সেবা আয় ক্রেডিট। আয় হলে মূলধনের সাথে কি করতে হবে? প্লাস। আর নগদ টাকা বাড়ছে, নগদের সাথে প্লাস করলাম। আমরা দেখো এই পাশে শুধু লিখে দিলাম কি আয়। ঠিক আছে, এরপরেরটা দেখি। কর্মচারীদের বেতন দেওয়া হয়েছে, বেতন হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। 16 তারিখ বেতন আমাদের জন্য ব্যয় দিলাম। 16 তারিখ বেতন আমাদের জন্য ব্যয়। তাহলে বেতন হিসাব ডেবিট। বেতন কত টাকা দেওয়া হয়েছে? 10,000 টাকা। তাহলে এখানে লিখলাম ব্যয়। বেতনটা আমাদের কি করতে? মাইনাস করলে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। বেতন হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। নগদ টাকা থেকে আমরা মাইনাস করতেছি। তাহলে 1,12,000 থেকে যদি 10,000 টাকা আমরা মাইনাস করে দিই, কত টাকা থাকবে? 1,02,000 টাকা। এইখানে কত আছে? 40,000 টাকা। এইখানে কত আছে? 40,000 টাকা। আর এইখানে 1,12,000 থেকে 10,000 টাকা মাইনাস করলে 1,02,000। এটা যোগ বিয়োগে উদ্ধৃত বলা হয়, ব্যালেন্স, যে তোমার কোনটার কত ব্যালেন্স আছে। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, তাহলে নগদান হিসাব ডেবিট টু ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। একদিকে আমাদের এটা কত তারিখ? 25 তারিখ। একদিকে আমাদের নগদ টাকা বাড়বে। কত টাকা ঋণ নেওয়া হয়েছে? 1,00,000 টাকা। আচ্ছা ঠিক আছে, 1,00,000 টাকা। একদিকে আমাদের নগদ টাকা বাড়বে, আর ব্যাংক ঋণ আমাদের আরেকদিকে দায় বাড়বে, আরেকদিকে দায় বাড়বে। শেষ। তাহলে এবার যোগ বিয়োগ যাবে। আরেকবার দেখো, নগদান হিসাব ডেবিট টু ব্যাংক ঋণ ক্রেডিট। একদিকে নগদ টাকা বাড়বে, ব্যাংক ঋণ ক্রেডিট হচ্ছে, তার মানে এখানে আমাদের দায় বাড়তেছে। তাহলে এখানে আমাদের নগদ টাকা কত থাকবে? 2,02,000। তারপরে আমাদের সেবা সরঞ্জাম কত আছে? 40,000। পাওনাদার কত আছে? 40,000। নগদ টাকা কত আছে? সরি, ব্যাংক ঋণ কত আছে? 1,00,000 টাকা। আর মূলধন কত আছে? 1,00,000। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হয়েছে। এটা যাবে তবে দেনাদার হিসাব ডেবিট টু সেবায় ক্রেডিট। তো 27 তারিখ আবার দিলাম। 27 তারিখ দেনাদার হিসাব ডেবিট। কত টাকা দেওয়া হয়েছে? 60,000 টাকা।
তাহলে দেনাদার হিসাব ডেবিট টু সেবা আয় ক্রেডিট। এখানে লিখবো শুধু আয়, মূলধনের সাথে প্লাস হবে। আয় হলে মূলধনের সাথে কি করতে হয়? প্লাস করতে হয়। তাহলে এবার যোগ বিয়োগের পালা 2,02,000। এখানে আমাদের সেবা সরঞ্জাম কত আছে? 40,000 টাকা। দেনাদার কত আছে আমাদের? 60,000 টাকা। পাওনাদার কত আছে? 40,000 টাকা। 1 লক্ষ টাকা কি আছে আমাদের? ব্যাংকিং। আর মূলধন হবে 1 লক্ষ। ঠিক আছে। এরপরে বলছে বাকিতে কিন্তু সেবা সরঞ্জামের মূল্য পরিশোধ। এইটার যাবে দাদা কি হবে? পাওনাদার হিসাব ডেবিট টু নগদান হিসাব। পাওনাদার হিসাব ডেবিট কত টাকা? 30,000 টাকা। পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার কমবে টু নগদান হিসাব। নগদ টাকা থেকেও কি করতে হবে? মাইনাস করতে হবে। পাওনাদার হিসাব ডেবিট টু নগদান হিসাব ক্রেডিট। আর তারিখ দিব এটা কত? 30। তাহলে আমাদের নগদ টাকা ছিল 2,02,000, 1,72,000 টাকা। 40,000 টাকা ছিল আমাদের সেবা সরঞ্জাম, আর 60,000 টাকা ছিল আমাদের দেনাদার। পাওনাদার আমাদের ছিল 40,000, এখন কত থাকবে? 10,000। ঋণ কত ছিল? 1 লাখ, 1 লাখ টাকাই থাকবে। আর আমাদের মালিকানা সত্ত্ব মূলধন কত ছিল? 1,82,000। দেখছো, এটা কিন্তু খ নাম্বারের অ্যান্সার। মালিকানা সত্ত্ব মানে কি? এই ঘরটাই করতে বলে। এই ঘরে আমাদের কি বেরোয়? মালিকানা সত্ত্ব। এখানে আমরা কি করছি? মূলধনের সাথে আয় কি করছি? প্লাস, ব্যয় আর উৎপন্ন কি করছি? তাহলে এখানে যদি আমরা যোগ করি, সম্পত্তি পাঁচটা যোগ করলে কত টাকা হবে? 1,02,72,000। এইখানেও যোগ করলে কত আসতে হবে? 2,72,000 টাকা। তাহলে দুই পাশ মিলে গেছে। তাহলে প্রমাণ হচ্ছে কি? এ সমান সমান এল প্লাস। এটারই বিবরণী ছক বলা হয়। এখানে অনেকভাবে কোশ্চেনটা বলে যে প্রমাণ করো যে এ সমান সমান এল প্লাস ওই বিবরণী ছকে দেখাইতে বলে। ঠিক আছে, তো বিবরণী ছকটা কিভাবে করতে হবে, কিভাবে শেষ করতে হবে, এটা পুরোটা ডিটেলস তো এখানে দেয়া আছে। আর ভিডিও তো আপলোড হবে ইনশাআল্লাহ, যে আমরা পরে যদি না বুঝতে পারি এটার একটু বুঝে নিব। এটা এখন দেখো একসাথে কত কিছু মনে হচ্ছে, যে কত কিছু লিখছি বোর্ডের ভিতরে। এই বিল্ডিংটার মতো, যে একসাথে তুমি যখন বিল্ডিংটা দেখবা মনে হবে এই বিল্ডিংটা বানানো কত কঠিন। অথচ বিল্ডিংগুলো যারা বানাচ্ছে, মানে আর্কিটেকচার যারা আছে ঠিক আছে তারা তো শিক্ষিত, বাট যারা কাজ করতেছে এরা কিন্তু এত শিক্ষিত না। তারা কাজ করে কত বড় বড় বিল্ডিং বানাই ফেলছে। আমাদের এই বিল্ডিংটা যে বানাইছে সে এত শিক্ষিত না, ঠিক না? তো বানাই ফেলছে। তো এটা একটু প্র্যাকটিসের ব্যাপার, যে একসাথে দেখলে অনেক ক্রিটিক্যাল মনে হবে, বাট যদি আমরা আলাদা আলাদাভাবে চিন্তা করি, প্রথম দিকে চিন্তা করি, তাহলে সহজ হবে। এটা প্র্যাকটিস করলে এটা ভিতরে আসবে, প্র্যাকটিস করলে আস্তে আস্তে আমরা পারবো, প্র্যাকটিস না করলে এটা পারা যাবে না। যাই হোক, এই পর্যন্তই আজকের লেকচারটুকু থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা অন্য অঙ্কগুলো